ওহ, ল্যান্ডস্কেপটা অতুলনীয়, অতুলনীয় ল্যান্ডস্কেপ। ওইখানে দেখুন একটা কাঠের সাঁকো দেওয়া, এনজয়মেন্ট দেখুন, আনন্দে সবাই আত্মহারা। এত সুন্দর রাস্তা, পাহাড়ের টার্নিং। আপনার হিল ড্রাইভিং এর হাতে খড়ি দিতে এর থেকে ভালো জায়গা আর হয় না। এই যে দেখুন গ্র্যান্ড ভিটারা উঠতে পারছে না, গ্র্যান্ড ভিটারা উঠতে পারলো না, লোক নামিয়ে দিয়েছে। এবার আমরা দেখি সুইফট কি করে। এখন যাচ্ছি পানবুদারা ভিউ পয়েন্ট। আমাদের চারখোলের হোমস্টে থেকে বেরোনোর পরে যে চারখোল ফটক থেকে ডান দিকে যে রাস্তাটা নিচে নেমে যাচ্ছে সেই রাস্তাটা দিয়ে আসতে হবে। রাস্তা এদিকে সরু রাস্তা এবং রাস্তার কন্ডিশন খুব ভালো না। তবে একটা জিনিস আপনাদের বলে দিই যে আপনারা যদি চারখোল আসেন, এখানে কিন্তু নেটওয়ার্কের খুবই সমস্যা, নেটওয়ার্ক পাবেন না, সে জিও হোক এয়ারটেল হোক। অফলাইন ম্যাপ ডাউনলোড করে রাখবেন, আগে যেখান থেকে যেখানে যাবেন সমস্তগুলো অফলাইন ম্যাপ ডাউনলোড করে রাখবেন। আমাদের একটা ভুল হয়েছিল যে ওই অফলাইন ম্যাপ ডাউনলোড করা ছিল না, তাই একে ওকে জিজ্ঞেস করে করে যেতে হচ্ছে। যাই হোক, রাস্তা চেনা হচ্ছে, তা চলুন রাস্তাটাও দেখতে থাকুন কীরকম রাস্তা। এদিকে পুরো খাদ। আমরা এখন সামথার ফরেস্টের মধ্য দিয়ে যাচ্ছি। এটা হলো সামথার। যারা তিস্তা লোয়ার ড্যাম হয়ে পানবুদারা ভিউ পয়েন্ট ঘুরে এদিকে আসতে চান তাদের এই রাস্তাতেই আসতে হবে। তবে খেয়াল রাখবেন রাস্তাটার অবস্থা কিন্তু খুবই খারাপ। আর যখন পানবু থেকে উঠবেন এদিকে তখন কিন্তু রাস্তা পুরো খাড়াই, বিশাল খাড়াই। বড় গাড়ি গেলে কিন্তু পাশ দেওয়া একটু টাফ হয়ে যাবে নতুন ড্রাইভারদের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনাদের বাগড়াকোটের লুপ ব্রিজটা বা যদি NH10 কালিম্পং বা লাভার যে সেই রুট দিয়ে আসেন তাহলে অনেক সহজ হবে ব্যাপারটা। এই দেখুন চলে আসলাম পানবুদারা ভিউ পয়েন্ট। পানবুদারা ভিউ পয়েন্টের ভিউটা দেখুন, বাঁদিকে এদিকে দেখুন তিস্তা নদী। ওই যে দেখুন একদম বাঁদিকে দেখা যাবে হচ্ছে আপনার সেই লুপ ব্রিজ, আর ওই ডান দিকে হচ্ছে করোনেশন ব্রিজ, ওই সেবক রেল ব্রিজ তিস্তা, আর ওই হলো পানবুদারা ভিউ পয়েন্ট। রাস্তাটা সেই ছিল, সেই লেভেলের খারাপ। ফার্স্ট গিয়ারও গাড়ি 50-60 চলে যাচ্ছে। 2:15 বেরিয়ে 3:15 পৌঁছালাম। প্রায় 1 ঘন্টা ড্রাইভ করবার পর অ্যাট লাস্ট পানবুদারা ভিউ পয়েন্ট। দেখুন আমরা এখন আছি পানবুদারা ভিউ পয়েন্ট, আর এইখানে পার্কিংয়ের জায়গা আছে ভালো। দেখুন নিজেদের গাড়ি আনলে এখানে ভালোভাবে পার্ক করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো রাস্তা যদি বলতে হয়, রাস্তার অবস্থা খাস্তা। এদিকে মানে রাস্তার অবস্থা একদমই বাজে, মানে 1 ঘন্টা লেগে গেল 15 কিলোমিটার আসতে। তার মানে রাস্তায় বুঝতে পেরেছেন কেমন। তো নিজেরা ড্রাইভ যদি করেন আমি বলবো তিস্তা লোয়ার ড্যাম দিয়ে না যাওয়ারই চেষ্টা করবেন, কারণ এদিকে রাস্তা খারাপই পাবেন এবং রাস্তা খারাপ পাবেন। আর আমরা এসেছি বাগড়াকোট হয়ে, ওই দিক দিয়ে আসলে আপনার সুবিধা হবে, বা লাভা দিয়েও আপনারা আসতে পারেন। তা চলুন দেখা যাক পানবু ভিউ পয়েন্টে কি দেখতে পাই আমরা। পানবুদারা ভিউ পয়েন্ট থেকে দেখুন ডান দিকে এদিকে কালিম্পংয়ের পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওই মেঘ ভেসে ভেসে চলে যাচ্ছে। দেখুন দুর্ধর্ষ লোকেশনের রেস্টুরেন্ট। এখানে আপনারা বসে তিস্তা নদীর ভিউ এনজয় করতে করতে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার যখন যেটা সময় উপযোগী সেটা করতে পারেন। ওই যে আমাদের টিম চলে গেছে ভিউ পয়েন্টে ভিউ দেখার জন্য। এই যে দেখুন ভিউটা দেখুন, পুরো তিস্তা নদীর, ওটা সেবক রেল ব্রিজ আর করোনেশন ব্রিজ। ওই যে ওইটা হচ্ছে করোনেশন ব্রিজ, ওইটা করোনেশন ব্রিজ, আর ওইটা হচ্ছে সেবক রেল ব্রিজ। এই তিস্তা গিয়ে আস্তে আস্তে সরু
গিয়ে গিয়ে ওইখানে ছড়িয়ে পড়ছে। আর লুপ ব্রিজটা কোন দিকে? লুপ ব্রিজটা ওই দিকে, বাঁ দিকে ওই সাইডটা লুপ ব্রিজ, ওই সাইডটা হবে ওই যে ওই একটা সাদা মতো দেখা যায়। ভিউটাই তো দারুণ, যে নদী পাহাড়ি পার্বত্য গতিপথ ছেড়ে যখন সমতলে পৌঁছায় তখন কি রূপ নেয়। হ্যাঁ, চওড়া ছড়িয়ে পড়েছে। এই যে তিস্তা আস্তে আস্তে পাহাড়ি নদী সরু, ওই করোনেশন ব্রিজ দিয়ে যাচ্ছে, তারপরে আস্তে আস্তে দেখ ভিয়ের মতো বড় হতে 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 ওখানে ছড়িয়ে পড়েছে। আর এইখানে যে ভ্যালির যে ভিউটা, অসাধারণ ভিউ। দেখুন মেঘের ঝড়, দেখুন মেঘের ঝড়। ওফ, এই আমরা এখন রয়েছি পানবুদারা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে। এখান থেকে তিস্তার যে ভিউটা প্রথমে হালকা দেখা যাচ্ছিল, এখন একটু ব্লক হয়ে গেছে। আস্তে আস্তে এই যে মেঘের ঝড় দেখছেন সব চলে যাচ্ছে, মেঘগুলো গেলেই, মেঘটা সরে গেলেই পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে এন্ট্রি ফি নিল 20 টাকা করে, বললো 50 টাকা দিন 5 জন, টিকিট দিল না, বললো চলে যান। সব জায়গায় 2 নম্বরই। এইখানে এই ভিউ পয়েন্টটা এই দেখুন আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে। ওফ, ওই দিকেও একটা জায়গা আছে, ওখান থেকেও দেখা যাবে। মোটামুটি আপনি 20 টাকা দিয়ে ঢুকলেও এই পুরো এই এরিয়াটাই ঘুরতে পারবেন। আজকে প্রচুর মেঘ আকাশে, এত হাওয়া দিচ্ছে, মেঘ এত সরে যাচ্ছে, তাও পুরোপুরি ক্লিয়ার ভিউ পাওয়া যাচ্ছে না। টিনটিন, তুই ভিউ দেখতে পাচ্ছিস? ভয় লাগছে? এই হলো পানবুতে অবস্থিত বিখ্যাত হোমস্টে মঞ্জুশ্রী ধিম। এটা বুদ্ধা পার্কও বলে অনেকে। আপনারা চাইলে এখানে পানবুতে যদি স্টে করেন অবশ্যই মঞ্জুশ্রী ধিমে থাকবেন, এর এক্সপিরিয়েন্সটাই অন্য লেভেলের হবে। আমরা পানবু দেখে 4টের দিকে স্টার্ট করলাম, এখান থেকে মোটামুটি ঘন্টাখানেক তো লাগবে, আসার সময় লেগেছিল। তো এই পাহাড়ি রাস্তায় সেলফ ড্রাইভ আপনার ড্রাইভিং এক্সপিরিয়েন্সকে আরও অন্য এক মাত্রা এনে দেবে। একটা কথাই বলবো, অফলাইন ম্যাপ সবসময় ডাউনলোড করে রাখবেন, নাহলে এখানে নেটওয়ার্কে ভীষণ প্রবলেম। আর রাতের দিকে ড্রাইভ করা বা সন্ধে হওয়ার আগেই হোমস্টেতে পৌঁছানোর চেষ্টা করবেন, নাহলে এখানে কিন্তু পথ হারিয়ে গেলে খুব অসুবিধার মুখে পড়বেন। রাতের ডিনার হচ্ছে আমাদের, আমরা ভেজিটেরিয়ান, তো তার জন্য পনির আছে, রাই শাক, ডাল, চিপস। আর ননভেজ না খেলে তার জন্য, এই যারা ননভেজ খায় তাদের জন্য চিকেন আছে রাতে। দুপুরবেলা ডিম কারি ছিল ননভেজে, আর ভেজে আমরা আগের থেকে একটু বলতে ভুলে গেছিলাম বলে ডাল তরকারি আর ভাজা দিয়ে খেতে হয়েছে। তা খাওয়ার কোয়ালিটি খুব সুন্দর। তো এটা হচ্ছে মোস্টলি রেকমেন্ডেড দেখলেন হোমস্টে। আপনারা আসলে অবশ্যই এই হোমস্টেটা বুক করার চেষ্টা করবেন। তো চলুন ডিনারটা করে নেওয়া যাক, তারপরে আবার বাকি কথা হচ্ছে। গুড মর্নিং ফ্রম চারখোল। আজকে হচ্ছে 28 তারিখ, ষষ্ঠী, আর আমরা আছি চারখোলে। একটা সুন্দর সকাল, এই যে দেখুন রোদ ঝলমলে দিন। আজকে আমরা এখান থেকে স্টার্ট করব লোলেগাঁওয়ের উদ্দেশ্যে। এখান থেকে আমরা প্রথমে যাব লোলেগাঁও, লোলেগাঁও থেকে ওখান থেকে যাব আমরা ঋষভ হয়ে ঋষভ দেখে লাভা থেকে যাব সিলেরিগাঁও। পুরো পথটা রুট ডিরেকশন সহ কি কি দেখার আছে সবই আপনাদের সাথে শেয়ার করব। এই যে গাড়ি ধোয়া মোছা হয়ে গেছে সকালে উঠে, আর ব্রেকফাস্ট চলছে। এই যে মা বেটা ব্রেকফাস্ট করছে। কেন বাবা তাড়াতাড়ি করো। ওই দিক থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো ওয়েদার এতটাও পরিষ্কার নয়, মেঘ আছে,
সেজন্য কাঞ্চনজঙ্ঘাটা আমরা দেখতে পাইনি। তো ঋষভ থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যায়। তো চলুন দেখা যাক, ওখান থেকে যদি দেখা যায় তো আপনাদেরকেও শেয়ার করব। তো চলুন গাড়িতে উঠে আবার দেখা হচ্ছে। আর এই আমাদের চ্যাম্পিয়ন সম্বন্ধে না বললে খুব অন্যায় হবে। কালকে আমি কমেন্ট করেছিলাম যে আমাদের আগে ব্যালিনো ছিল, তো হিল পারফরমেন্স কি ব্যালিনোর মতো আপ টু দ্য মার্ক হবে কি হবে না। তো কালকে আমরা যে সমস্ত রাস্তা দিয়ে গেছি লিটারালি মানে একদম পুরো অফরোড, আর এর পারফরমেন্স ব্যালিনোর থেকে 2 পয়েন্ট ওপরে থাকবে। সুইফটের লো আরপিএমে যে লো আরপিএমে যে টর্ক জেনারেট করে সেটা ব্যালিনোর থেকে অনেক বেটার। তো ব্যালিনোর পারফরমেন্স হিলসে খুবই ভালো, কিন্তু সুইফট হচ্ছে তার থেকেও এগিয়ে থাকবে। মানে এমন রাস্তায় ফুল লোডে গাড়ি তুলেছি, মানে একদমই ল্যাগ অনুভব হয়নি। কালকে যারা দেখেছেন হোটেলের সামনে এখান দিয়ে ওঠার জায়গাটা, মানে ব্যালিনো হলেও হয়তো পারতো, কিন্তু মানে ল্যাগ ফিল হতোই, এখানে এক মুহূর্ত ল্যাগ ফিল হয়নি। অসাধারণ। সুইফট ইজ সুইফট। আপনারা যারা ভাবছেন হয়তো সুইফট হচ্ছে লো গ্রাউন্ড ক্লিয়ারেন্সের গাড়ি, সুইফট গিয়ে পাহাড়ি অঞ্চলে চলতে পারবে, নির্দ্বিধায় নিয়ে নিন। নিউ এজ সুইফট যেটা 3 সিলিন্ডার, একদম নির্দ্বিধায়। আর কালকে মাইলেজ শুনবেন, মাইলেজ বাগড়াকোট অব্দি এসেছি 23.7 মাইলেজ, আর তারপরে এই পুরো কালকে রুটটা ঘুরেছি 16.7, মোর দ্যান এনাফ মাইলেজ। সো কোনো কিছুতেই কম্প্রোমাইজ করতে হবে না। আমার যে ভয়টা ছিল যে পাহাড়ে কীরকম পারফরমেন্স করবে, একদম ফুললি স্যাটিসফাইড। চারখোল থেকে স্টার্ট করলাম, তো চারখোল আমরা ছেড়ে দিলাম। চারখোল থেকে আমরা চেক আউট করে হোটেল থেকে এবার আমরা চলেছি ঋষভের উদ্দেশ্যে। আর ঋষভ যাওয়ার আগে আমরা যাব লোলেগাঁও। তো বাই বাই চারখোল। কি চারখোল কেমন লাগলো সবার? দারুণ দারুণ, খুব সুন্দর। ওই দেখুন রোদ্দুর পরে পাহাড়টা কেমন লাগছে। আর এই রাস্তা, সত্যি এই রাস্তায় গাড়ি চালাতে পারলে তো ওহো। দেখুন আমাদের বাঁ দিক দিয়ে একটা ওই মোড় থেকে রাস্তা দেখাচ্ছিল যে বাঁ দিক দিয়ে ওইটা যাচ্ছে লোলেগাঁও। ওই দিক দিয়ে হয়তো যাওয়া যাবে, কিন্তু আমরা সেই মেন রোডটা নেব, ওই 717 এ, যেটা NH 717 এ। ওইখান দিয়ে ডিস্টেন্সটা 4 কিলোমিটার বেশি হবে, কিন্তু আমরা ওই রোডটাই প্রেফার করছি, কারণ গতকাল আমরা এরকম একটা সরু রাস্তার মধ্যে ঢুকে বিপদে পড়েছিলাম। যত আমরা লোলেগাঁওর লাভার দিকে এগোচ্ছি, আর এই দেখুন শুরু হচ্ছে পাইন ফরেস্ট। এই যে কালকেকার ভিডিও যদি দেখে থাকেন, এইখান দিয়ে আমরা ঢুকেছিলাম, প্রথমে ভুল করে এগিয়ে গিয়েছিলাম। আজকে এই বাঁ দিকে আমরা টার্ন নিয়ে নেব। এই উঠে গেলাম আমরা ন্যাশনাল হাইওয়ে 717 এ। এবার এইটা ধরেই চলে যাব আমরা লাভা, লোলেগাঁও, ঋষভ। তো চলুন, অসাধারণ সুন্দর রাস্তার পাশে পাইন বনের ভিউ উপভোগ করুন, আর আমরাও ড্রাইভিংয়ের মজা এনজয় করি। মানে 3খানা লরি পাশাপাশি সাইড দিতে পারবে, এত চওড়া রাস্তা। এখান থেকে কাফের গাঁও 7 কিলোমিটার। বাগড়াকোটের লুপ ব্রিজের শুরু হওয়ার পর থেকেই দেখছি কাফের গাঁওয়ের এই মাইল ফলকটা দেওয়া, খুব মানে কাফের গাঁও খুব জনপ্রিয় বোঝা যাচ্ছে। এনজয়মেন্ট দেখুন, আনন্দে সবাই আত্মহারা। এত সুন্দর রাস্তা, এত সুন্দর রাস্তা, আর এত সুন্দর ভিউ। গাড়ির হুড খুলে দিতে ইচ্ছে করছে, কিন্তু এত হুড খোলা যাবে না। সানরুফের অনুপস্থিতি এখন খুবই বোঝা যাচ্ছে। আর ওয়েদারটা সত্যি খুব সুন্দর। এই যে আমরা চলে এসেছি লোলেগাঁও চিলড্রেন্স পার্ক, বুদ্ধা স্ট্যাচু। আচ্ছা, এখানে একটা পার্কিং আছে, এই যে পার্কিং, এই পার্কিংয়ে সবাই পার্কিং করবেন, এটাই হচ্ছে পাবলিক পার্কিং। বিশাল বড় পার্কিং প্লেস, আর এই পাশেই হচ্ছে বুদ্ধা পার্ক।
তো চলুন এবার পার্কে এন্ট্রি করা যাক। এখানে সামনে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে এন্ট্রি করতে হবে। আর চলুন, এটা হচ্ছে লোলেগাঁও পার্ক, লোলেগাঁও বুদ্ধ পার্ক। তো এটা হচ্ছে বুদ্ধ পার্ক লোলেগাঁওয়ের। তবে বর্ষা হলে এই জায়গার মধ্যে না ঢোকাই ভালো। এইখানে দেখুন আই লাভ লোলেগাঁও বলে সেই লেখাটা রয়েছে, আর এখান থেকে একটা ভিউ পয়েন্ট রয়েছে। এখানে ঢুকতে 20 টাকা করে এন্ট্রি ফি নিল। 20 টাকা করে এন্ট্রি ফি নেওয়ার মতো সেরকম কিছু নেই, এখানে এন্ট্রি ফি না নিলেই ভালো হতো। লোলেগাঁও বলতে পিওর নেচার, অ্যাকচুয়ালি এগুলো অফবিট কালিম্পং। এখানে সব জায়গায় শুধু নেচার, নেচারকে উপভোগ করার জন্য একদম আদর্শ জায়গা। চলুন এই দিকটা কি আছে আপনাদের দেখাই। ওইখানে একটা ওয়াচ টাওয়ার আছে, দেখুন ওয়াচ টাওয়ার। বন জঙ্গলগুলো এরা ঠিকঠাক করে পরিষ্কার করে। ওই দিকে দেখুন পাইনের জঙ্গল। এটা অনেকটা সেই লামাহাটা ইকো পার্কে ঢুকেছিলাম আমরা, খানিকটা সেরকম, কিন্তু লামাহাটা ইকো পার্কটা মেনটেন্ড, এটা মেনটেন না অতটা। এই একটা কাঠের ওয়াচ টাওয়ার। চলুন এখানে ওঠা যাক, উঠে দেখি কি হয়। সাবধানে। এই তো শোনা বাবা, এসো এসো এসো। বাহ, এখান থেকে ভিউটা সুন্দর লাগছে। স্যার এখানে মনে হয় 20 টাকা উঠে যাবে, দেখুন। ল্যান্ডস্কেপটা অতুলনীয়, অতুলনীয় ল্যান্ডস্কেপ। ওইখানে দেখুন একটা কাঠের সাঁকো দেওয়া আছে, ওই সাঁকোটা পেরিয়ে যাব আমরা। আচ্ছা, এখানে একটা ওই কাঠের সাঁকো দেওয়া আছে, এখানটা একটু সাবধানে আসতে হবে। এইখানটায় মাটির রাস্তার মতো রয়েছে। আর এই লোলেগাঁওয়ে সব থেকে ভয়ের ব্যাপার হচ্ছে এখানে জোঁক প্রচণ্ড। প্লিজ অনলি 2 পিপল অ্যাট এ টাইম। দুজনের বেশি উঠতে বারণ করছে। এটা বাঁশের সাঁকো। বাবারে, এ তো ভয় লাগছে। এই বাবা দুলছে তো, বাবারে এই সাঁকো পুরো দুলছে, সাংঘাতিক। এই মানে একসাথে দুজন উঠলে মানে ভয়। আমার নর্মালি এগুলো ভয় লাগে না, কিন্তু বাঁশের সাঁকো কতদিন পরে উঠলাম। ছোটবেলায় সাঁকোতে উঠেছি, এখন উঠতে এত ভালো লাগছে। দুলছে সাঁকো। এনে যা যা যা। বাহ, তো লোলেগাঁও ঘোরা কমপ্লিট আমাদের। লোলেগাঁও বুদ্ধ পার্ক আমরা ঘুরে এবারে আমরা স্টার্ট করছি ঋষভের উদ্দেশ্যে। যাব আমরা ওই দিকে ঋষভ, লাভা। আর আমরা এসছি ওই দিক থেকে। ওয়েদারটা দেখছেন আবার একটু মেঘলা মতো হয়েছে। একদম চিলড্রেন্স পার্ক লেখা, তার ঠিক উল্টো দিকেই পার্কিং। তো চলুন আবার গাড়িতে উঠে কথা হচ্ছে। আর লোলেগাঁওয়ে আর কোনো পার্কিং ফি নিল না, টিকিট শুধুমাত্র 20 টাকা করে, আর পার্কিং ফ্রি। এক ভালোই, গাড়ি আনলে পার্কিংটাও লাগলো না। এই দেখুন স্কোয়াশ আমদানি হয়েছে। কিনলেন নাকি ছিঁড়ে নিয়েছেন? না, নিয়েছি। আচ্ছা, এবার এই রাস্তা বরাবরই আমরা যাব ওই লাভা জাংশন পর্যন্ত। সেখান থেকে আমরা ডান দিকে মোড় নেব। রাস্তা এখন এরকমই থাকবে, চারিদিকে পাইন বন আর এরকম সুন্দর রাস্তা। এই ছিল মেঘ, আবার এইদিকে আবার রোদ উঠছে। তো লাভার এইখানে বিশেষত্ব হলো আপনার যে মেঘ আর রোদের লুকোচুরি, এটাই হচ্ছে লাভার বিশেষত্ব। আর অসাধারণ সুন্দর পাইন বন। এক একটা জায়গা আপনার এক একটা কারণে বিখ্যাত হয়, তো এই জায়গাটা এই কারণেই। যত লাভার দিকে আমরা এগিয়ে যাচ্ছি আর পাইন সৌন্দর্য বেড়েই চলেছে। ওই ডান দিকে লাভা শহর দেখা যাচ্ছে।
দিল না কেন আইসক্রিম? না এটা করেছো, এটা ঠিক। পাহাড়ের টার্নিং আমি ও খাই অসাধারণ অসাধারণ। আপনারা প্রথমবার পাহাড়ে আসবেন ভাবছেন, কোথায় যাওয়া যায় ভাবছেন, আমি বলবো এই লাভা লোলেগাঁও এই দিকটায় চলে আসুন। মানে এত চওড়া রাস্তা, আপনার হিল ড্রাইভিং এর হাতে খড়ি দিতে এর থেকে ভালো জায়গা আর হয় না। এটা হচ্ছে লাভার এই দিকটায় একটা স্পেশালিটি, লাল পাইন গাছ, আর কোথাও দেখতে পাবেন না এরকম। আর ঋষভ এখান থেকে আর 13 কিলোমিটার দেখাচ্ছে, আধ ঘন্টা টাইম লাগবে। আর লোলেগাঁওতে সবাই বলে যে লোলেগাঁওতে যোগে ভর্তি, আমাকেও যোগে ধরেছিল। কাপের গাঁও ইস তরফ হ্যাঁ হ্যাঁ। আমরা জানি, আমরা জানি না। দাদা এটা কি হলো? অ্যাচিভমেন্ট। ওই দেখো পাহাড়ের তো এই প্রথম কোনো পাহাড়ি ড্রাইভার প্লেনের ড্রাইভারের কাছে জিজ্ঞেস করলো কাফের গাঁও কিধারে। ওকে আমি রুট ডিরেকশন দেওয়ার পরে একটা মোড় ছিল, সেখানে আবার আমি কনফিউজড কোন দিকে যাবো। যাক, এটা একটা দারুণ অভিজ্ঞতা ছিল। এ দেখুন মাঝে মাঝে আবার রাস্তার হালাত কিরকম। দু তিন দিনের ছুটিতে এর থেকে বেস্ট জায়গা ছুটি কাটানোর আর হতেই পারে না। অসাধারণ সুন্দর, অসাধারণ। আমরা 1.5 বছর আগে এসেছিলাম, কিন্তু তাও মনে হচ্ছে যেন নতুন, বারবার ফিরে আসা যায় এই এত সুন্দর দৃশ্যের টানে। আমরা ছিলাম চারখোলে কালকে। চারখোলে অতটা ঠান্ডা ছিল না, ওই রাত থেকে একটু ঠান্ডা পড়েছিল। এমনি গুগলে দেখাচ্ছিল ওই 20-21 ডিগ্রি সেলসিয়াস। তো চারখোল 5500 ফিট। আর আজকে আমরা যাচ্ছি প্রথমে ঋষভ। ঋষভ হচ্ছে 8500 ফিট। আর যত ঋষভের দিকে এগিয়ে যাচ্ছি তত দেখুন ওয়েদার, সূর্যের আলো কমে গেছে নেই বললেই চলে, আর মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে এবার, আর ঠান্ডা ঠান্ডা অনুভব হতে শুরু করে দিয়েছে। এইখানটায় দেখুন রাস্তার অবস্থা। এইটা হচ্ছে আপনার কালিম্পংয়ের ওই জাংশন পয়েন্টটা। এই যে দেখুন গ্র্যান্ড ভিটারা উঠতে পারছে না। দেখি, দেখা যাক আমাদের সুইফট কি করে। গ্র্যান্ড ভিটারা উঠতে পারলো না, লোক নামিয়ে দিয়েছে। এবার আমরা দেখি সুইফট কি করে। নাও রেডি হয়ে যাও। জয় বজরং বলি। জয় বজরং বলি। ও সুইফট 11 লাখ টাকার গাড়ি উঠতে পারেনি, 6,84,000 টাকার গাড়ি উঠে গেছে। সো কি প্রমাণ হলো যে প্রাইসই সব কিছু না, ড্রাইভিং টেকনিক আর অবশ্যই লাক। তুলতে পেরেছি বলে বিশাল গর্বের কিছু নেই, তবে অবশ্যই গ্র্যান্ড ভিটার অনেক ভারী গাড়ি, আর লোড থাকলে মানে তোলাটা চাপের ব্যাপার। সুইফটের অ্যাক্সিলারেশন খতরনাক, বিশেষ করে লো এন্ডে। সামনেই সেই টার্নিং পয়েন্টটা পড়বে, এটা হচ্ছে লাভা আলগড় রোড। এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে আপনারা আলগড় কালিম্পং পৌঁছে যাবেন। তো আমরা এই লাভা আলগড় রোডটা ছেড়ে আমরা ডান দিকে উঠে যাব ঋষভ রোডে। সেই টার্নিং পয়েন্টটা আপনাদের দেখাতেন, এই জায়গাটা সামনে। এখান থেকে আপনার ডান দিকে যেতে হবে। এইখান থেকে এই যে ওয়ে টু ঋষভ লেখা দেখেছেন, যে ওয়ে টু ঋষভ লেখা, এখান থেকে আমাদের এই বাঁ দিকে ঢুকে যেতে হবে। তো এইবারে আসলি মজা আয়েগা, আব আয়েগা আসলি মজা। এই হচ্ছে আসল ড্রাইভিং এর টেস্ট।
পুরো পাইন ফরেস্টের মধ্য দিয়ে রাস্তা। ভিডিও করিস? আর রাস্তা দেখুন, টেস্টিং, ড্রাইভিং এর টেস্টিং। চলো চ্যাম্পিয়ন সুইফট। ওই মেন রাস্তা থেকে ঢোকার পরে 3 কিলোমিটার মতো এরকম। এখানে যখন রোদ্দুর থাকে তখন এক আলো আঁধারি মায়াবী পরিবেশের সৃষ্টি হয়। এখানে সূর্যের আলো প্রবেশ করে না, মাঝে মাঝে একটু একটু ফাঁক দিয়ে প্রবেশ করলে। আর এই সাইডে জায়গা আছে, একটুখানি নামুন। আর ব্যালিনো গাড়িটা একটু মানে কুপ টাইপের, ভেতরে বসলে মনে হয় যেন খোপের মধ্যে বসে আছি। ভিজিবিলিটি এর তুলনায় এটা বেশি বেটার। রাস্তার অবস্থাও খাস্তা, তবে যারা প্রথম ড্রাইভ করেন পাহাড়ে মনে হয় যেন উঠতে বেশি স্ট্রাগল, কিন্তু একদমই না। ওঠার সময় তো ইঞ্জিন পাওয়ারে উঠে যাবেন, নামার সময় হচ্ছে আসল টেকনিক, কারণ বারবার ব্রেকের কাজ। আর যারা বোঝে না প্রথম এসে চরম পরিমাণে ব্রেক ইউজ করে, আর ব্রেক তারপরে গরম হয়ে ফেল হয়ে যায়। যারা প্রথমবার পাহাড়ে আসবেন তাদের জন্য বলে রাখি, ইঞ্জিন ব্রেকিং ইউজ করবেন, ম্যাক্সিমাম টাইমে ইঞ্জিন ব্রেকিং ইউজ করবেন। অর্থাৎ যে গিয়ারটা ইউজ করছেন আপ হিলে যাওয়ার জন্য, ডাউন হিলের জন্য সেম গিয়ার ইউজ করবেন। টার্নিংগুলো দেখেছেন? আগের বার ব্যালিনো নিয়ে এসেছিলাম, যথেষ্ট স্ট্রাগল করতে হয়েছিল, তাও লাগেজ ছিল না। এবার ফুল লোড উইথ লাগেজ, একটুও ল্যাগ লাগেনি। মনে হচ্ছে গাড়ির মানে আরো চাইছে হাইট, কিচ্ছু না। তো চলুন দেখুন। সো উই আর ইন ঋষভ ফাইনালি। হিমালয়ান হার্ট অ্যান্ড দ্য মিস্ট, এখান থেকে বিভিন্ন ঋষভের হোমস্টেগুলো শুরু হয়ে যাচ্ছে। আমরা চলে এসেছি। আমরা এখন ঋষভে ফাইনালি এক্সট্রিম হিল ড্রাইভের এক্সাম দিয়ে আমরা এখন ফাইনালি ঋষভে। আর ঋষভের এই হলো ভিউ পয়েন্ট। আর এই যে পাশেই দেখুন সেই বিখ্যাত হোমস্টে স্লিপিং বুদ্ধা। এই দিক থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যদি ক্লিয়ার থাকে। আর ওই দিকটায় হচ্ছে সেই আই লাভ ঋষভ লেখা রয়েছে, যেখানে সবাই ছবি তোলে দাঁড়িয়ে। যখন এখানে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায় ওই দিকে, আর এইখানে দাঁড়িয়ে ফটোশ্যুট উইথ কাঞ্চনজঙ্ঘা, দুর্ধর্ষ লাগে। আপনারা এখানে এই ঋষভেও একদিন স্টে করতে পারেন, খুব সুন্দর লাগবে এখানে। আমরা ভেবেছিলাম এখানে স্টে করব, কিন্তু আমরা সেলেরি গ্রামে আজকে নাইট স্টে করব। আর যারা সেলফ ড্রাইভ করে আসতে চান তারা আসতে পারেন। নিজের ড্রাইভিংয়ের ওপর যদি কনফিডেন্স থাকে তাহলে অবশ্যই আসতে পারেন। গাড়ি আপনারা ভাববেন না যে সুইফট 165 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স বলে পারবে না। ওল্ড সুইফট পাওয়ারফুল, কিন্তু ওর গ্রাউন্ড ক্লিয়ারেন্স অ্যাপ্রোচ ডিপারচার অ্যাঙ্গেল এতটা বেটার না। নিউ সুইফট নো ডাউট চলে আসবেন। আর দেখুন নর্মালি কী সমস্ত গাড়ি এসছে এখানে। ওই যে দেখুন ওইদিকে আরও অনেক হোমস্টে রয়েছে, ওই যে। আর এই যে এই রাস্তা বরাবর আরও নিচের দিকে যদি নেমে যান তাহলে অনেকগুলো হোমস্টে রয়েছে, গিয়ে রাস্তাটা বন্ধ হয়ে যাচ্ছে। যতদূর হোমস্টে রয়েছে ততদূর এই রাস্তাটা গিয়েছে। তো প্রকৃতির কোলে একদম নিরালা নিঝুম শান্ত পরিবেশে 2 দিন কাটাতে গেলে অবশ্যই একবার ঘুরে যাবেন ঋষভ। তো আমাদের ঋষভ দেখে এবার আমরা যাচ্ছি লাভা ভিউ পয়েন্টের দিকে। এখান থেকে মাত্র 5 কিলোমিটার, 10 মিনিট লাগবে টাইম দেখাচ্ছে। তো চলুন দেখতে থাকুন। এখন প্রকৃতি দেখো, আমরা আমাদের পিছনের দিকে হয়েছে, আমরা যখন যাচ্ছি এবার ওই দিক। আমার কিছু বলবে।
লাভা ভিউ পয়েন্ট। আমি এখানে দাঁড়াচ্ছি, কিছুই তো দেখা যায় না। আমরা চলে আসলাম লাভা ভিউ পয়েন্ট। চলুন আবার নেমে কথা হচ্ছে। আমরা চলে এসেছি এখন লাভা পাইন ফরেস্টে। সামনে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে উঠতে হবে। তো চলুন আমরা উঠি। এই যে নিচে এর ভালো ব্যবস্থা আছে, ওই যে আমাদের গাড়িটা এখানে পার্কিং করা রয়েছে। আর এখানে টিকিট কেটে 20 টাকা করে পার হেড টিকিট। বাচ্চাদের 5 বছর অবধি টিকিট লাগে না। তো টিকিট কেটে আমরা এখন পাইন ফরেস্টে প্রবেশ করলাম। দেখুন পাইন ফরেস্টটা দেখুন। তার আগে এখানে আপনাদের লাভা ভিউ পয়েন্টের সেই আই লাভ লাভা সেই জায়গাটা দেখাই। এই হচ্ছে সেই আই লাভ লাভা। আর এখান থেকে লাভা শহরটা দেখুন কি সুন্দর লাগছে। ওই যে লাভা শহরটা। এইসব জায়গায় শুধু কোনো কথা না, চুপ করে শুধু বসে বসে ঘন্টা 1.5 ঘন্টা 2 সময় অবলীলায় কাটিয়ে দেওয়া যায়। শুধু একটাই ভয় এখানে যারা আসে জোঁকের। তা আমাদের ওরা তো জোঁকের ভয় ছাতা নিয়ে এসেছে। এখানে পাইন গাছ থেকে ওপর থেকে টুপিয়ে জোঁক পড়ে, সেই ভয় আবার ছাতা নিয়ে এসেছে। তো চলুন ওপরটা আপনাদের ঘুরিয়ে দেখাই। ওই যে ওঠার পথ পুরো ট্রেকিংয়ের মতো। এই গাছের শিকড় ধরে ধরে এই বরাবর উঠতে হবে। এই গাছের শিকড়গুলোই হচ্ছে সিঁড়ি। এই দেখুন ওই আর উঠে গেছে ওই যে টপটা। এখানে উঠলে খিদে পেয়ে যাবে। আমাদের এখনো লাঞ্চ করা হয়নি, তো এখান থেকে ঘুরে গিয়ে পুরো লাঞ্চের জন্য পুরো খিদে পেয়ে যাবে। এইটা নতুন করেছে, এই ব্রিজটা ছিল না আগে। এটা হচ্ছে লাভা ভিউ পয়েন্ট। এখানে দেখুন ওই আই লাভ লাভাটাদের লেখা আছে। আগেরবার যখন এসেছিলাম এখানে এই পাখিটা ছিল, এখন এটা মুছে গেছে। আর এই যে আই লাভ লাভা লেখা। এখানে সবাই ফটোশ্যুট করে, আপনারা আসলেও এখানে ছবি তুলবেন। তো আমরা এবার লাভা ভিউ পয়েন্ট দেখে অর্থাৎ পাইন ফরেস্ট দেখে আমরা এখন চলে এসেছি লাভা বাজারে। লাভা বাজারে এই লাভা মনেস্ট্রিটা রয়েছে। আমরা এখান থেকে লাঞ্চ করে তারপরে আমরা লাভা মনেস্ট্রিটা দেখব। 50 টাকা লিখে রেখেছি, 5 টাকা। তো এখানে এরা দুর্গাপুজো করছে। দুর্গাপুজোর জন্য একটু চাঁদা দিতে হলো। ওই দিক দিয়ে বাজার এলাকা বলে ওই ডান দিক দিয়েও যাওয়া যেত। ওই দিক দিয়ে বাজার এলাকা বলে বেশিরভাগ টাইম ওয়ান হয়ে থাকে, আবার অনেক সময় বন্ধই থাকে। সেই জন্য আমরা ওই সাইডটা অ্যাভয়েড করলাম, এই মেন রোডটা দিয়ে যাচ্ছি। ওই যে দেখুন সামনে লাভা মনেস্ট্রি। আর আমরা এইখানে এই হোটেলটায় খাবো বলে এইখানটা দাঁড়ালাম। হোটেল শান্তিনিকেতন ইন ফুডিং অ্যান্ড লজিং। এখানে পার্কিংয়ের ভালো জায়গা আছে বলে গাড়িটা পার্ক করে দিলাম। ওই সাইডে পার্কিংয়ের খুব সমস্যা। আর ওই যে দেখা যাচ্ছে দেখুন লাভা মনেস্ট্রি। তো এখানে আমরা লাঞ্চ সারার পরে এখান থেকে গাড়িটা এখানে পার্ক করে দিয়ে মনেস্ট্রিটা ঘুরে আসবো, কারণ আমাদের আবার ব্যাক এই দিকেই করতে হবে। তো চলুন লাঞ্চটা সেরে নিই। এই রেস্টুরেন্টটার ঠিক সামনেই রয়েছে দেখুন লাভা প্লেগ্রাউন্ড। আর এদিকেই হচ্ছে লাভা মনেস্ট্রি। আর ওই যে দেখতে পাচ্ছেন পাইন বন, ওইটা হচ্ছে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক শুরু হচ্ছে ওখান থেকে। এই রাস্তা দিয়ে একটুখানি গিয়েই ওই এন্ট্রি পয়েন্ট, ওখান দিয়েই আপনারা চলে যেতে পারবেন কোলাখাম। এখন লাঞ্চ করতে বসেছি। এখানে 150 টাকা করে থালি। এখানে দিয়েছে এই ফুলকপি আলুর তরকারি আর এই একটা স্কোয়াশ না কিসের তরকারি, আর ভাত, ডাল, আর এদিকে পাঁপড় আর চাটনি আছে। হোটেলটার লোকেশনটা খুব সুন্দর। বাঁ দিকে হচ্ছে আপনার মনেস্ট্রি,
আর এই সোজা প্লেগ্রাউন্ড আর ওই যে নেওড়াখালী ন্যাশনাল পার্ক। আপনারা আসলে এখানে লাঞ্চ করতে পারেন, যারা নিজেদের গাড়ি নিয়ে আসবেন। এখানে পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা রয়েছে, এখানে পার্ক করে খাওয়া দাওয়া করে আপনারা মনাস্ট্রিটা ঘুরে দেখতে পারেন। কাইগু থেকচিং লিং মনাস্ট্রি। বিশেষ করে এই মনাস্ট্রিতে যখন আসবেন কিন্তু খুব ঠান্ডা লাগবে। লাভাতে এমনি মোটামুটি ঠান্ডা আছে, 7300 ফুট উচ্চতা, আর তার উপরে এই মনাস্ট্রিটা বিশেষ করে ভীষণ ঠান্ডা লাগবে। আগেরবার যখন আমরা এসেছিলাম একটু আন্ডার এস্টিমেট করেছিলাম, শীতের পোশাক সেরকম নিয়ে এখানে আসেনি। তারপরে হাফ পথ যাওয়ার পরে কাঁপুনি ধরে গিয়েছিল। এখান থেকে ভিউটা দেখুন যাওয়ার পথে, এই দেখুন। তবে আপনাদের জানিয়ে দিই যে এই মনাস্ট্রি কিন্তু 4:30 অবধি খোলা থাকে, তারপরে কিন্তু মনাস্ট্রি বন্ধ হয়ে যায়। তো আপনারা আসলে 4:30-র মধ্যেই এন্ট্রি করার চেষ্টা করবেন, নাহলে কিন্তু সেদিন আর মনাস্ট্রিটা দেখতে পাবেন না। মনাস্ট্রির এখানে এসে এইখানটা একটা সুন্দর জায়গা আছে, এখানে লোকজন বসে সময় কাটায়। আর এখান থেকে যে প্রাকৃতিক দৃশ্য, অতুলনীয় অতুলনীয়, কি সুন্দর লাগছে এদিকে ভ্যালি মতো। যে আমাদের লোকজন সব চলে এসছে, খাওয়া দাওয়া করে গায়ে বল হয়েছে, তো তাড়াতাড়ি উঠে পড়েছে। এটা হচ্ছে বৌদ্ধ লামাদের, তার বাচ্চাদের এখানে আবাসিক একটা হোস্টেল। আর এইটা হচ্ছে মনাস্ট্রি। এই দেখুন, এই হচ্ছে মনাস্ট্রিটা। এটাই হলো কাইগু থেকচিং লিং মনাস্ট্রি। অসাধারণ সুন্দর, অসাধারণ। বিশাল বড় এরিয়াটা দেখুন। আর এর উল্টো দিকেও উপাসনা কক্ষ রয়েছে। আর এই দিক থেকে লাভা শহরের একটা ভিউ, দুর্দান্ত ভিউ। এইসব জায়গায় মে জুন মাসে ফুল গাছ ভর্তি থাকে, এখন কোনো ফুল গাছ দেখা যাচ্ছে না। তো এই ভিউটাই শুধু এনজয় করুন। তা আপনারা আসলে অবশ্যই আগে লাভা মনাস্ট্রিটা ভিজিট করবেন। আপনারা যদি শিলিগুড়ি থেকে আসেন তাহলে আপনারা ওই দিক থেকে আসবেন আগে, তাহলে সেক্ষেত্রে লাভা মনাস্ট্রিটাই আগে পড়বে। আপনারা সকালবেলা যদি শিলিগুড়ি থেকে যাত্রা শুরু করেন আমাদের মতো, তাহলে পৌঁছাতে পৌঁছাতে দুপুর হয়ে যাবে। এখানে হোমস্টেতে ব্যাগপত্র রেখে লাঞ্চ করে নিলেন, লাঞ্চ করে মনাস্ট্রিটা ভিজিট করবেন। শুধু মনে রাখবেন এটা 4:30 অবধি খোলা থাকে, তারপরে বন্ধ হয়ে যায়। লাভা থেকে লাভা মনাস্ট্রি দেখে লাঞ্চ করে এবার আমরা লাভা ছেড়ে দিয়েছি। লাভা থেকে এখন যাচ্ছি আমরা সেলেরিগ্রামের উদ্দেশ্যে। তো পথটা হচ্ছে সেই একই পথ, অর্থাৎ ঋষি রোড, যেটা তার লাভা আলগড় রোড। এই রোড দিয়েই আমরা যাব। আলগড়ের আগে একটা টার্ন আছে ডান দিকে, সেই টার্নটা নেব সেলেরিগ্রামের জন্য। জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে, দেখুন কি রকম ভাবে। বছর দেড়েক আগেও যখন এসেছিলাম এই রাস্তাগুলো একদম ঝাক্কাস ছিল। কি অবস্থা, এই দিকটা পুরো ধসে গেছে দেখুন। পাহাড়ে এই একটা হচ্ছে সমস্যা। সামনে ওই জায়গাটা ভালো করে লক্ষ্য রাখবেন। এই যে এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, দেখুন এখানে সাইনবোর্ডও দিয়ে দিয়েছে। কালিম্পং সোজা, কালিম্পং রাংপো গ্যাংটক সোজা। আর ডান দিকে যেটা বেঁকে যাচ্ছে ঋষি রংলি পেডং। তো আমরা ওই ডান দিকের যে বাঁকটা, ওই রাস্তাটা নেব, অর্থাৎ সিকিমের দিকে যাওয়ার রাস্তাটা নেব ডান দিকে। আর সোজা চলে গেলে ওদিকে হচ্ছে কালিম্পং, আলগড় হয়ে কালিম্পং, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের দিকে। এটা হচ্ছে সিকিমের দিকে চলে যাচ্ছে, এই গেটওয়ে অফ সিকিম বলতে পারেন এটাকে। আচ্ছা, আমরা এবার বড় চওড়া রাস্তা ছেড়ে সরু রাস্তায় ঢুকে পড়েছি। এখানকার পরিবেশ একদম পুরো শান্ত, নিরিবিলি পরিবেশ। এই যে ওয়েলকাম টু সেলেরিগাঁও। আর এই দিক দিয়ে গেলে, এই ডান দিক দিয়ে চলে গেলে আপনারা চলে যাবেন NH 717 দিয়ে আড়িটার জুলুকের ওই দিকে পেডং হয়ে। আর আমরা এই সেলেরিগাঁওয়ের রাস্তায় বাঁ দিকে ঢুকে গেলাম। গাঁও মানে তো গ্রাম, তো গ্রামের রাস্তা অবভিয়াসলি যেমন হয়
মেন রোডের থেকে খারাপ সেরকমই, তবে এই রাস্তাটা কিন্তু কোনো অসুবিধা নেই বর্ষাকালেও, এটা পুরো কংক্রিটের রাস্তা। 60 আচ্ছা, এখানে সেলেরি গ্রামে ঢোকার মুখে একটা পার হেড একটা টিকিট নেয়, তো পার হেড 10 টাকা করে টিকিট নিতে হবে। তো আমাদের দেখলাম 50 টাকা নিল, কিন্তু কোনো টিকিট দিল না। 10 টাকা কনসেশনের জন্য মনে হয় টিকিটটা দিল না। হ্যাঁ, তোমরা সবাই মিলে আমাকে ভয় দেখাচ্ছ কেন? ভয় পাচ্ছিস? আর এই পুরো বন জঙ্গল তো পুরো, এর মধ্যে সূর্যের আলো সহজে প্রবেশ করে না, একবার যদি বৃষ্টি হয় জল শুকোতে দেরি হয়। হচ্ছে সেলেরিগাঁও রোড। এবার আমাদের সব ড্রাইভ হয়ে গেল পুরো ইন্টেরিয়র নর্থ বেঙ্গল। হ্যাঁ, ও আবার এই পাইন বন। ও রে বাবা, ভৌতিক পাইন বন। রাস্তা ছোট হয়ে যাচ্ছে, আর অন্ধকার, আর মেঘ চলে আসছে, আর 104 নম্বর রুম আমাদের ডাকছে। মাউন্টেন ভিউ রিসর্ট, আমাদেরটা আর একটু আগে। আমরা চলে এসেছি সেলেরিগাঁও টিবেট হোমস্টে। दीदी टिबेट होम स्टे किधर है? कौन सा वाला? वो लाल वाला?